আমরা একটু শুরু করি। আজকে আমাদের টপিকস হচ্ছে সাধারণ জ্বর, যেটাকে ইংরেজিতে আমরা জেনারেল ফিভার বা সাধারণ জ্বর বলে থাকি, যেটাকে যার আরও কিছু নাম আছে। নামগুলো হচ্ছে সাধারণ ঠান্ডা জ্বর, সর্দি জ্বর, সাধারণ জ্বর কিংবা সিজনাল জ্বর। সিজনাল জ্বর বলতে বোঝানো হয় ঋতু পরিবর্তনের সাথে সাথে যে জ্বরগুলো হয় ঋতু ভিত্তিক, সেই জিনিসগুলোকে আমরা সিজনাল জ্বর বলি। যেমন বর্তমান সময় গরম থেকে শীত পড়তেছে, তো এই সময়ে মানুষের একটু সর্দি কাশি জ্বর এই জাতীয় কিছু সমস্যা দেখা দেবে। আবার শীতটা যখন পরিপূর্ণ হয়ে যাবে তখন এই জিনিসটা আবার কমে যাবে। আবার দেখা যাবে যখন শীত থেকে গরমের দিকে যাবে সেই সময় একটা জ্বর আসবে। এরপরে আবার বর্ষাকালে এক ধরনের জ্বর আসে। এই জ্বরগুলোকে আমরা সাধারণত সিজনাল জ্বর বলে থাকি। তো এরপরে আমরা একটু দেখতে থাকি যে জ্বর বলতে আসলে আমরা কি বুঝি। একটা মূল বিষয় হচ্ছে জ্বর আসলে কোনো রোগের নাম না, এটা বিভিন্ন রোগের একটা উপসর্গ মাত্র, এছাড়া কিছুই না। আমাদের শরীরে যে কোনো ধরনের রোগ হোক না কেন কিংবা যাই হোক, তার একটা বহিঃপ্রকাশ হচ্ছে জ্বর। আর সেটা বহিঃপ্রকাশটা হয় আমাদের শরীরের যে নর্মাল তাপমাত্রা, সেই তাপমাত্রাটা বৃদ্ধি পায়, স্বাভাবিকের থেকে বৃদ্ধি পায়। যে বৃদ্ধিটা আমরা শরীরে গায়ে হাত দিলেই বুঝতে পারি, যেটা আমরা হাতের মাধ্যমে বুঝি। আবার আমরা অনেক সময় স্থতর মাধ্যমে মাপিও দেখতে পারি। সেই মাপটা আমরা যা আছে সেগুলো আমরা পড়বো ধীরে ধীরে। তার আগে আমরা একটু জানি যে বইয়ের ভাষায় জ্বর বলতে কি বোঝানো হয়েছে। তো বইয়ের ভাষায় জ্বর বলতে যেটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে জ্বর একটি সাধারণ উপসর্গ, বিভিন্ন রোগের উপসর্গ হিসেবে জ্বর হয়ে থাকে। জ্বর হলে শরীরের তাপমাত্রা স্বাভাবিক মাত্রার চেয়ে বেড়ে যায়। শরীরের স্বাভাবিক তাপমাত্রা হচ্ছে 98.6 ডিগ্রি ফারেনহাইট। এইখানে একটা বিষয় আছে, অনেকে 98.4 ডিগ্রি ফারেনহাইট বলে থাকে এবং এটা জিহ্বার নিচে মাপলে হয়। অনেকে বগলে মাপিয়ে থাকে, অ্যাক্সিলারি রিজনে, আবার অনেক জায়গায় মাপে। তবে আমরা জিহ্বার হিসাবটা এখানে নিছি 98.6 ডিগ্রি ফারেনহাইট। কোনো কোনো বইতে 98.4 ডিগ্রি ফারেনহাইট লেখা আছে। এই তাপমাত্রা যদি স্বাভাবিকের থেকে বৃদ্ধি পায় তাহলে তাকে আমরা জ্বর বলে থাকি। আর দেহের তাপমাত্রা বৃদ্ধি মানে হলো দেহে পাইরোজেন উৎপন্ন হওয়া। আমরা এখানে একটা শব্দ পাইছি, নতুন একটা শব্দ পাইরোজেন। আমরা এবার একটু বোঝার চেষ্টা করি পাইরোজেনটা আসলে কি জিনিস। পাইরোজেন হচ্ছে আমাদের শরীরে ব্যাকটেরিয়া নিধনকারী এক ধরনের টক্সিন বিষ, যেটাকে থার্মোস্টেপ ব্যাকটেরিয়াল টক্সিন নামে এটাকে বলা হয়। তো এটা কি হয়, আমাদের শরীরে যখন বাইরে থেকে কোনো জীবাণু প্রবেশ করে, সেই প্রবেশ করলে এই পাইরোজেন নামক যে টক্সিনটা আছে সে ওই জীবাণুটাকে ধরে ধরে নষ্ট করার চেষ্টা করে, অর্থাৎ এগুলোকে ধ্বংস করার চেষ্টা করে। সেটারও কিছুটা প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়াগুলো আমরা জানবো। তার আগে আমরা বইয়ের ভাষায় দেখব যে পাইরোজেন বলতে কি বোঝানো হয়। পাইরোজেন বলা হয় থার্মোস্টেপ ব্যাকটেরিয়াল টক্সিন, মানে তাপ জীবাণু ঘটিত এক ধরনের বিষ। এই বিষ শরীরের যে কোনো কলকাবজাগুলোর তাপমাত্রাকে স্বাভাবিক রাখে এবং যদি কোনো ধরনের কোনো ব্যাকটেরিয়া কিংবা ভাইরাস শরীরে প্রবেশ করতে চায় তাহলে সেগুলোকে বাধা দেয় কিংবা ভক্ষণ করে। এরকম একটা পরিস্থিতিতে যেহেতু এই পাইরোজেনটা রক্তের সাথে মিশ্রিত থাকে, তাই রক্তটা ঘুরতে ঘুরতে কোনো একটা সময় আমাদের মস্তিষ্কে চলে যায়। মস্তিষ্কে আমাদের হাইপোথ্যালামাস নামে একটা অঞ্চল আসে। সেই অঞ্চলে যখন এই পাইরোজেনটা চলে যায় তখন হাইপোথ্যালামাসকে সে উত্তেজিত করে। তখন হাইপোথ্যালামাস কি করতেছে, সে আমাদের যে লোমকূপগুলো আছে সেই লোমকূপগুলোকে বন্ধ করে দিচ্ছে এবং আমাদের যে রক্তনালীগুলো আছে সেই রক্তনালীগুলোকে সংকুচিত করে দিচ্ছে। এর মানে হচ্ছে যাতে রোগ জীবাণুগুলো শরীরের ভিতরে ঢুকতে না পারে, যার কারণে আমাদের শরীরের ভিতরের যে ব্যাকটেরিয়াগুলো কিংবা জীবাণুগুলো অলরেডি ঢুকে গেছে, সেই অলরেডি যেগুলো ঢুকে গেছে সেই জীবাণুগুলোকে পাইরোজেন ধ্বংস করতে থাকে। এরকম একটা ক্ষেত্রে দেখা যায় শরীরের তাপমাত্রা আমাদের লোমকূপ কিংবা বিভিন্ন স্কিনের মধ্যে দিয়ে যেটা বের হচ্ছে সবসময়, সেটা আর বের হতে পারে না। সেটা বের হতে না পারার কারণে আমাদের শরীরটা স্বাভাবিক তাপমাত্রা থেকে বেশি তাপমাত্রা উৎপন্ন হয়।
তাহলে এখান থেকে যেটা বোঝা যাচ্ছে যে পাইরোজেন রক্তের মধ্যে থাকে, সে ঘুরতে ঘুরতে যখন জীবাণুটা প্রবেশ করে তখন সে শরীরে বিভিন্ন জায়গায় ছড়ায় পড়ে। ছড়ায় পড়তে পড়তে সে একসময় মস্তিষ্কের হাইপোথ্যালামাস অঞ্চলে চলে যায়। হাইপোথ্যালামাস এই পাইরোজেনের কারণে সে উত্তেজিত হয়ে যায় এবং উত্তেজিত হইয়া সে আমাদের লোমকূপগুলোকে বন্ধ করে দেয় এবং সেই সাথে আমাদের যে ভ্যাসোমোটর যে ফাংশনটা আছে সেটাকে সংকুচিত করে দেয়, যাতে বাইরে থেকে জীবাণুটা শরীরের ভিতরে প্রবেশ করতে না পারে। তো এরকম একটা ক্ষেত্রে দেখা যায় আমাদের পাইরোজেন তখন শরীরের অভ্যন্তরে যে জীবাণুগুলো আছে সেই জীবাণুগুলোকে সে ভক্ষণ করতে থাকে এবং এই ক্ষেত্রে শরীরের থেকে যে তাপমাত্রাটা স্বাভাবিকভাবে বের হয়ে যাওয়ার কথা ছিল সেটা বের হতে না পারার কারণে আমাদের শরীরে তাপমাত্রাটা বৃদ্ধি পায়। এই যে তাপমাত্রাটা বৃদ্ধি পেল, এই তাপমাত্রা বেড়ে যাওয়াকে আমরা বলি হচ্ছে জ্বর, এক কথায়। তাহলে আমরা একটু বোঝার চেষ্টা করি যে আমাদের তাপমাত্রা আসলে কত থাকার কথা ছিল আমাদের শরীরে। আমি এইখানে মস্তিষ্কের হাইপোথ্যালামাসের চিত্রটা দিয়ে দিছি, যে এইখানে ব্লু কালারের যে অংশটা দেখা যায় এটা হচ্ছে হাইপোথ্যালামাসের অংশ। এই জায়গাটা মূলত উত্তেজিত হয়। তো আমরা একটু বোঝার চেষ্টা করি আমাদের শরীরে কি পরিমাণ তাপমাত্রা থাকার কথা ছিল, সেই জিনিসটা একটু দেখি। আমাদের শরীরে হচ্ছে 36 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকার কথা। তো সেটার থেকে যদি বৃদ্ধি হয়, আমরা যেমন ফারেনহাইটে বলছিলাম 98.6 ডিগ্রি ফারেনহাইট, তো এই 36 ডিগ্রি সেলসিয়াস আর হচ্ছে 98 ডিগ্রি ফারেনহাইট একই জিনিস, একটা সেলসিয়াসে বলা হয়েছে, একটা ফারেনহাইটে বলা হয়েছে। এর থেকে যখন এটা বৃদ্ধি পায় সেটাকে আমরা জ্বর বলে থাকি। তো এবার আমরা একটু দেখব যে এই শরীরে যে তাপটা উৎপন্ন হয় সেটা কোন কোন ভাবে শরীর থেকে বের হতো যদি পাইরোজেন এবং হাইপোথ্যালামাস উত্তেজিত না হইতো। সেটা আমরা একটু দেখব। সেটা হচ্ছে ঘামের মাধ্যমে তাপমাত্রাটা বের হইতো, শ্বাস প্রশ্বাসের মাধ্যমে বের হইতো, পায়খানা প্রস্রাবের মাধ্যমে বের হইতো, বিকিরণের মাধ্যমে বের হইতো, এছাড়া পরিবহনের মাধ্যমে রক্ত বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের তাপ পরিবহন করে রক্তে নিয়ে আসে, ত্বকে নিয়ে আসে, এরপরে ত্বক এই তাপমাত্রাটা বের করে দিয়ে, এছাড়া বাষ্পীকরণের মাধ্যমে এটা বের হইতো। তো যেহেতু আমাদের ঘামের মাধ্যমে এটা বন্ধ করে দেয়, পায়খানা প্রস্রাবের মাধ্যমে অনেক সময় বন্ধ করে দেয় আমাদের হাইপোথ্যালামাস, এবং যেহেতু আমাদের ভ্যাসো কনস্ট্রিকশন করে দিচ্ছে আমাদের হাইপোথ্যালামাস, সেহেতু রক্তের মাধ্যমে যেটা বের হইতো সেটাও বের হইতে পারে না, যে কারণে আমাদের শরীরের তাপমাত্রা বৃদ্ধি পায়। এক কথায় আমরা বলতে পারি হাইপোথ্যালামাস হচ্ছে আমাদের তাপ নিয়ন্ত্রণ কেন্দ্র, যে আমাদের শরীরের তাপমাত্রাটা নিয়ন্ত্রণ করে, এবং যদি কখনো কোনো বাইরের রোগ জীবাণু শরীরের মধ্যে প্রবেশ করার কোনো চেষ্টা করে তাহলে তখন সে আমাদের তাপ বের হয়ে যাওয়ার যে জায়গাগুলো আছে শরীরের, সেই জায়গাগুলোকে সে লক করে দেয়, অর্থাৎ বন্ধ করে দেয়, যাতে পাইরোজেন সে এই বন্ধ অবস্থায় ভিতরের যে জীবাণুটা অলরেডি প্রবেশ করছে সেটাকে সে ধ্বংস করতে পারে। তারপরে আমরা একটু জানবো যে আমাদের এই যে জ্বরের কথা বলছি, সেই জ্বরটা আসলে কত প্রকার এবং কি কি। আমরা সাধারণত 3 ধরনের জ্বরের কথা বইতে পাইছি। 3 ধরনের জ্বর। প্রথমটা হচ্ছে কন্টিনিউ জ্বর, যেটাকে আমরা হোমিওপ্যাথির ভাষায় সবিরাম জ্বর বলতে পারি। একটা আছে রেমিটেন্ট জ্বর, তারপরে আছে হচ্ছে ইন্টারমিডিয়েট জ্বর। আমরা এই জ্বরগুলোর একটু ব্যাখ্যা দেখি। কন্টিনিউ জ্বর মানে জ্বরের মাত্রা যখন 24 ঘন্টায় 1 সেন্টিগ্রেড ফারেনহাইটের তারতম্য হয়, কিন্তু জ্বরটা সবসময় স্বাভাবিক অবস্থায় আসে না, তখনই তাকে কন্টিনিউ জ্বর বলা হয়। এখানে যেটা বলা হয়েছে, জ্বরটা 24 ঘন্টা পর্যন্ত আমাদের যে স্বাভাবিক তাপমাত্রা, সেই তাপমাত্রা থেকে 1 ডিগ্রি সেন্টিগ্রেড বা 1.5 ডিগ্রি ফারেনহাইটের তারতম্য অর্থাৎ বাড়তি থাকে, এবং এটা স্বাভাবিকে আসে না কোনো সময়, তাকে আমরা বলি হচ্ছে কন্টিনিউ জ্বর। এরপরে আছে আমাদের রেমিটেন্ট জ্বর। রেমিটেন্ট জ্বরটা হচ্ছে 24 ঘন্টায় 2 সেলসিয়াস বৃদ্ধি পাবে বা
3 ডিগ্রি ফারেনহাইট বৃদ্ধি পাবে, এবং এটা যদি কন্টিনিউ এরকমভাবে চলতে তাহলে থাকে তাহলে সেটাকে আমরা রেমিটেন্ট জ্বর বলে থাকি। এরপরে আমাদের 3 নম্বরে যে জ্বরটা আছে সেটা আছে ইন্টারমিডিয়েট জ্বর। ইন্টারমিডিয়েট জ্বরটা একটু অদ্ভুত টাইপের আমরা বলতে পারি। এই জ্বরটা কখনো বাড়তেছে কখনো কমতেছে। আমরা এর শব্দটার মাধ্যমে বুঝতে পারতেছি যে যখন জ্বর দৈনিক কয়েক ঘন্টা শরীরে উপস্থিত থাকে আবার কিছু সময় থাকে না, এরকম একটা অবস্থানকে আমরা ইন্টারমিডিয়েট জ্বর বলে থাকি। ইন্টারমিডিয়েট জ্বর যদি প্রতিদিন আসে তখন থাকে কোটিডিয়াস জ্বরও বলা হয়। একদিন পর পর এলে টার্সিয়াস, 2 দিন পর পর এলে কোয়ার্টার্স জ্বর বলা হয়। তবে এখন জ্বর নিরাময়ের ঔষধ এবং অ্যান্টিবায়োটিক্স ও অন্যান্য ঔষধ সেবনের ফলে এই জ্বরের শ্রেণীবিন্যাস অনেক সময় ঠিকঠাক মতন বোঝা যায় না। যেহেতু আমাদের রুগীরা একদিন পার হইলে কিংবা যেদিন জ্বর হয় সেই দিনেই ঔষধ সেবন করে থাকে, সেরকম একটা ক্ষেত্রে আমরা কোটিডিয়াস, টার্সিয়াল কিংবা কোয়ার্টার জ্বরের যে একটার সাথে আরেকটার যে একটা পার্থক্য আছে সেই পার্থক্যটা আমরা বুঝতে পারি না। তবে এটা বুঝতে পারি আমাদের ইন্টারমিডিয়েট জ্বর হচ্ছে দিনে এটা কখনো আসবে আবার কখনো জ্বরটা চলে যাবে, এভাবে কয়েকবার তার অবস্থানটা যদি পরিবর্তন করে তাহলে তাকে আমরা ইন্টারমিডিয়েট জ্বর বলে থাকি। তো আমরা এরপর একটু জানবো জ্বর আসলে কেন হয়, জ্বরের কারণটা কি। আমরা প্রথমেই বলছি যে জ্বর নির্দিষ্ট কোনো রোগ নয়, এটা অনেকগুলো রোগের একটা উপসর্গ মাত্র। সেই অনেকগুলো রোগ কি কি রোগ, কোন রোগের কারণে আমাদের এই জ্বরটা আসে, আমরা সেই কারণটা এখন একটু জানবো। হোমিওপ্যাথির ভাষায় এটাকে যদি আমরা কজেশন বলে থাকি অনেক সময়, সেই কজেশনগুলো কি আছে সেটা আমরা জানবো। কজেশনগুলো প্রথম আমাদের 1 নম্বরে আছে বিভিন্ন ধরনের ইনফেকশন, যেমন ফোড়া, কার্বাঙ্কাল, ফুরোরাঙ্কাল। 2 নম্বরে আছে টিস্যু নেক্রোসিস, যেমন মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, আর্থ্রাইটিস, রিমেটিক ফিভার বা বাতজ্বর। মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন বলতে বলা হয় আমাদের হার্টের যে মাসেলগুলো আছে সেই মাসেলে তার যে পরিমাণ অক্সিজেন সাপ্লাই থাকার কথা ছিল সেই পরিমাণ অক্সিজেন সাপ্লাই না থাকার কারণে যে প্রদাহ তৈরি হয় তাকে আমরা মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন বলে থাকি। তো এরপরে আছে 3 নম্বরে পাইরোজেন প্রোস্টাগ্ল্যান্ডিন নামক কেমিক্যাল মেডিয়েটেড। আমরা পাইরোজেন বলতে এক ধরনের 5 জাতীয় কোনো বস্তুকে বুঝে থাকি, সেটা আমাদের শরীরে যদি এফেক্টেড করে তাহলেও এক ধরনের জ্বর তৈরি হতে পারে। 4 নম্বরে আছে ব্যাকটেরিয়াল প্রোডাক্ট। ব্যাকটেরিয়াল প্রোডাক্ট যদি আমাদের শরীরে আক্রমণ করে সেই ব্যাকটেরিয়ার মধ্যে আছে স্টাফাইলোকক্কাস অরিয়াস, স্ট্রেপ্টোকক্কাস পাইরোজেন। এছাড়া আরও অনেক পরিমাণ ব্যাকটেরিয়া আছে যেগুলোর আক্রমণে আমাদের জ্বরের প্রাদুর্ভাব আসতে পারে। 5 নম্বরে আছে ভাইরাসজনিত প্রদাহ, যেমন সর্দি জ্বর, কাশি, ডেঙ্গি, হুপিং কাশি, ম্যালেরিয়া, ফাইলেরিয়া। এগুলো সাধারণত ভাইরাসের কারণে হয়ে থাকে এই রোগগুলো, তো তার কারণেও আমাদের জ্বর হয়ে থাকে। এরপরে 6 নম্বরে আছে যে কোনো কোষ কলা অর্গাননের প্রদাহজনিত রোগ, যেমন মেনিনজাইটিস, অ্যাকুইট অস্টিওমাইলাইটিস, অ্যাকুইট গ্লোমেরোনেফ্রাইটিস, অ্যাকুইট হেপাটাইটিস। আমরা একটু রোগগুলোর সম্বন্ধে হালকা করে একটু পরিচিত হব। মেনিনজাইটিস হচ্ছে আমাদের ব্রেনের এক ধরনের কাভারিং থাকে, সেই কাভারিংটাকে বলি আমরা মেনিনজেস। এই মেনিনজেসে যদি প্রদাহ হয় তাহলে আমরা তাকে মেনিনজাইটিস বলে থাকি। অ্যাকুইট অস্টিওমাইলাইটিস, অস্টিওমাইলাইটিস হচ্ছে আমাদের হাড়ের এক ধরনের রোগ যেখানে আমাদের বোনসের ডেনসিটি কমতে থাকে। অ্যাকুইট গ্লোমেরোনেফ্রাইটিস, এটা আমাদের কিডনির এক ধরনের রোগ যেখানে আমাদের নেফ্রনগুলো প্রদাহিত হয়ে যায় এবং সে কিডনির যে কাজ, ছাকনির কাজ, সেই কাজটা সে সঠিকভাবে করতে পারে না। অ্যাকুইট হেপাটাইটিস, আমাদের লিভারে যদি কোনো ধরনের প্রদাহ তৈরি হয় তাহলে তো আমরা তাকে অ্যাকুইট হেপাটাইটিস বলে থাকি। তাহলে এখানে আমরা পাচ্ছি মেনিনজাইটিস, অস্টিওমাইলাইটিস, গ্লোমেরোনেফ্রাইটিস, অ্যাকুইট হেপাটাইটিস, এই কারণেও আমাদের জ্বর আসতে পারে। তারপরে আছে 7 নম্বরে অটো ইমিউন রোগ, যেমন এসএলই, ইমিউনোলজিক্যাল রিঅ্যাকশন। এটা সাধারণত আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বোঝানো হয়। যদি রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে যায় সে কারণে বিভিন্ন ধরনের রোগ, জীবাণু কিংবা আমরা স্বাভাবিকভাবেই কোনো না কোনো রোগে আক্রান্ত হয়ে যাইতে পারি। 8 নম্বরে আছে যে কোনো টিস্যু বা অর্গান এর ক্যান্সারের কারণ। আমাদের শরীরে যদি কোনো জায়গায় ক্যান্সারের জীবাণু বাসা বাঁধে থাকে তাহলে সেই ক্ষেত্রেও আমাদের জ্বর দিয়ে এটার বহিঃপ্রকাশ দেখাইতে পারে।
এরপরে 9 নম্বরে আছে দীর্ঘস্থায়ী প্রদাহ বা ক্রনিক ইনফেকশন, যেমন যক্ষ্মা রোগ। যদি আমাদের যক্ষ্মা রোগ হয়ে থাকে তাহলে যক্ষ্মারও কিন্তু বহিঃপ্রকাশ ঘটে জ্বরের মাধ্যমে, কাশির মাধ্যমে, এরকম একটা বিষয় থেকেই তার বহিঃপ্রকাশটা আসে। 10 নম্বরে আছে মহিলা ও পুরুষদের জননতন্ত্রের প্রদাহ, যেমন প্রস্রাবে ইনফেকশন, প্রস্রাব নালীতে ইনফেকশন, মেয়েদের এন্ড্রোমেট্রাইটিস, সার্ভাইটিস, উরুফ্রাইটিস, সালফিনজাইটিস, ছেলেদের প্রোস্টাইটিস, ইপিডার্মাইটিস, অর্কাইটিস। এই সবগুলো হচ্ছে প্রদাহজনিত রোগ। আমাদের মহিলা এবং পুরুষদের যে সেক্সুয়াল যে অর্গান আছে, যেটাকে আমরা বাংলায় জননতন্ত্র কিংবা প্রজননতন্ত্র বলে থাকি, সেই প্রজননতন্ত্রের রোগ এইগুলো। প্রস্রাবের ইনফেকশন, প্রস্রাবের নালীতে ইনফেকশন, মহিলাদের ইউটেরাসে এক ধরনের মাসেল থাকে, সেই মাসেলের লেয়ারে যদি কোনো সমস্যা, যেটাকে আমরা এন্ডোমেট্রাইটিস বলতেছি, তাদের সার্ভিস থাকে ইউটেরাসের সামনে, সেই সার্ভিসে যদি প্রদাহ হয় এরকম। এবং ছেলেদের স্কোটামের জীবাণু এবং অন্যান্য ক্ষেত্রে, যেমন স্কোটামে যদি প্রদাহ হয় তাহলে আমরা অনেক সময় এটাকে অর্কাইটিস বলে থাকি, সেই ক্ষেত্রেও আমাদের জ্বর আসতে পারে। এরপরে আছে পরজীবী ঘটিত রোগ, যেমন ম্যালেরিয়া, ফাইলেরিয়া, টিপোনোমা ইত্যাদি। এই যেগুলো আমাদের কিন্তু শরীরে আসে বিভিন্ন বাইরের পরিবেশ থেকে, যেটা আমরা ম্যালেরিয়া জ্বর সম্পর্কে আমরা জানি, ফাইলেরিয়া সম্পর্কে জানি, এটা এক ধরনের হাত পা ফুলে ওঠে। টিপোনেমা পলিডানে আমাদের সিফিলিস, গনোরিয়া এই ধরনের কোনো রোগ জীবাণুও কিন্তু বাইরের থেকে আসে। এরপরে 12 নম্বরে আছে মৌসুমীর সঙ্গে সঙ্গে শীতে, ঠান্ডায়, গরমে, বর্ষায়, ধুলাবালিতে। আমি প্রথমেই বলতেছিলাম যেটাকে আমরা সিজনাল জ্বর বলে থাকি অনেক সময়, সেই কারণেও হতে পারে। এই একই কারণে আমাদের অ্যালার্জিক রিয়াকশন হতে পারে, সেই কারণেও আমাদের এই ধরনের জ্বর আসতে পারে। 14 নম্বরে আছে ধুলামাখা কার্পেট, আলো বাতাসহীন ভাবসা ঘর, এমনকি পোষা প্রাণী, পাখি বা ফুল গাছের রেণু, এরকম একটা ক্ষেত্র থেকেও আমাদের অ্যালার্জিক রিয়াকশন হতে পারে এবং অ্যালার্জিক রিয়াকশনের কারণে আমাদের জ্বর আসতে পারে। তাছাড়া এখানে আর একটা জিনিস আছে, ধুলোমাখা কার্পেট, এটাতে অ্যালার্জিক রিয়াকশন হয়, সেখান থেকে জ্বর আসতে পারে। আলো বাতাসহীন ভাবসা ঘর বা স্যাঁতসেঁতে ঘর, সেখান থেকেও কিন্তু আমরা জ্বর আসতে পারে। এমনকি আমাদের বিভিন্ন ধরনের পোষা প্রাণী আছে, পাখি আছে, যেখান থেকে তাদের মাধ্যমে আমাদের শরীরে কোনো জীবাণুর সংক্রমণ হয়ে আমাদের জ্বর আসতে পারে। এছাড়া আমাদের 15 নম্বরে আছে নাক ও সাইনাস অসুখের কারণে, নাকের এবং সাইনাসের কারণে। সাইনাস আমাদের নাকের পাশে থাকে, এটাকে বলা হয় প্যারানাজাল সাইনাস। সেই সাইনাসে যদি ইনফ্লামেশন হয় কখনো, সে কারণেও হতে পারে। এছাড়া আমাদের আছে হচ্ছে ধূমপান, গলা ব্যথার কারণে, বংশগত কারণে, এবং কোনো কোনো সময় জ্বর এমন একটা বিষয় আছে আমরা সেটা জানতে পারি না, সেটাকে আমরা অজানা কারণ বলে থাকি। ইংরেজিতে এটাকে বলা হয় ইডিওপ্যাথিক। এরপরে আমরা একটু দেখব যে আমাদের শরীরে জ্বর যদি হয়েই যায় তাহলে আমাদের শরীরে কি কি লক্ষণগুলো দেখা দেবে, সেই লক্ষণ এবং উপসর্গগুলো আমরা একটু দেখার চেষ্টা করি কি আছে সেখানে। সেখানে আমাদের প্রথমত শরীরের তাপমাত্রা বৃদ্ধি পাবে, শরীরে ক্লান্ত বোধ করবে, মাথা ব্যথা করবে, মাথা ভারী হয়ে থাকবে, শরীরে ব্যথা হবে, গলায় ব্যথা হবে, বুকে ব্যথা হবে, পেটে অস্বস্তি ভাব হইবে, নাক বন্ধ হয়ে যাইতে পারে, কাশি বা খুসখুসে কাশি থাকতে পারে, গলা খুসখুস করতে পারে, সাইনাসের ব্যথা থাকতে পারে, চোখ জ্বালা পোড়া করতে পারে, নাক ও চোখ দিয়ে অনেক সময় পানি পড়ে, শরীর খারাপ বা ম্যাচ ম্যাচ লাগতে পারে, শরীর দুর্বল লাগে, খাবারে অরুচি থাকতে পারে, বমি বমি ভাব বা বমিও হইতে পারে কোনো সময় শ্বাসকষ্ট হইতে পারে, আবার কখনো মলমূত্রেও সমস্যা হইতে পারে। তো আমরা এক নজরে সিমটমগুলো আরেকবার একটু দেখি। শরীরের তাপমাত্রা বৃদ্ধি পাবে, ক্লান্তি বোধ করা থাকবে, মাথা ব্যথা হবে, মাথা ভারী হয়ে থাকবে, শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা হইতে পারে, যেমন গলায় ব্যথা হইতে পারে, বুকে ব্যথা হইতে পারে, পেটে অস্বস্তি বোধ অর্থাৎ ভার ভার লাগতে পারে, কারো মনে হয় পেটটা একটু ফুলে উঠছে এরকম মনে হয়, কারো দেখা যাচ্ছে সিজনাল হইলে নাক বন্ধ হয়ে যায় অনেক সময়, কারো গলায় কিংবা খুসখুসে কাশি এরকম কিছু সৃষ্টি হইতে পারে। এছাড়া আমাদের নাকের পাশে যে সাইনাসগুলো আছে, সাইনাসের পাশে ব্যথা করতে পারে, চোখে জ্বালা পোড়া করতে পারে, সেই সাথে চোখ এবং নাক দিয়ে কখনো কখনো পানি পড়তে পারে, শরীরে
ম্যাচ ম্যাচ করতে পারে, অর্থাৎ একটা অস্বস্তি ভাব, যেটা ভাষায় অনেক সময় কেউ অনেকে বুঝাইতে পারে না, যে কেমন যেন লাগতেছে এরকম মনে হয়। শরীর দুর্বল লাগে, তার খাবারে কোনো রুচি থাকে না, জ্বরের কোনো কোনো সময়ে খাবার খাওয়ার পরে খাবারের স্বাদ থাকে না এবং সে কারণে কখনো কখনো বমি বমি ভাব কিংবা বমি হইতে পারে। এছাড়া কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যদি সর্দি টর্দি এইসব কারণে জ্বর হয়ে থাকে তাহলে শ্বাসকষ্ট দেখা দিতে পারে, সেই সাথে আমাদের মলমূত্রে কোনো ধরনের কোনো সমস্যা দেখা দিতে পারে। এগুলো আমাদের লক্ষণ এবং উপসর্গ। এরপরে আমরা একটু দেখব যে যদি জ্বর হয়েই যায় তাহলে আমরা জ্বরের ক্ষেত্রে কি ধরনের পরীক্ষা নিরীক্ষা করতে পারি, যেটাকে বলা হয় ল্যাব টেস্ট। যেগুলো যদি প্রয়োজন হয়, আমরা রোগীর এক্সামিন করে যদি মনে হয় যে আমাদের একটু হেল্প দরকার কোনো বিষয়ে, সে বিষয়ে আমরা হেল্প নিতে পারি ল্যাবে। তো যে ক্ষেত্রেও সাধারণ ক্ষেত্রে যে পরীক্ষাগুলো করা হয়ে থাকে সেটা হচ্ছে প্রথমে আমাদের আছে সিবিসি পরীক্ষা করার দরকার হয়, রক্তের সিবিসি। সেই রক্তের সিবিসির মধ্যে আমরা হচ্ছে টিসি, ডিসি, ইএসআর এগুলো দেখার চেষ্টা করি। তো সেক্ষেত্রে এখানে সহজ বিষয় হচ্ছে আমাদের শ্বেত রক্তকণিকার পরিমাণ বৃদ্ধি পায়, ইএসআর বৃদ্ধি পায় এবং লোহিত রক্তকণিকার পরিমাণ কমে যায়। এরকম একটা সিচুয়েশন দেখা যায়। তবে সাধারণ জ্বরে সাধারণত এগুলোর তেমন একটা চেঞ্জ আসে না, আমরা শুধুমাত্র ইএসআরটা বৃদ্ধি পেতে পারি কোনো কোনো ক্ষেত্রে, কোনো কোনো ক্ষেত্রে শ্বেত রক্ত কণিকাটা হালকা পাতলাও বৃদ্ধি পেতে পারি, আবার নাও পেতে পারি। কারণ হচ্ছে আমাদের এটা হচ্ছে সাধারণ জ্বর। যদি বিশেষায়িত কোনো জ্বর হইতো তাহলে এগুলোর পরিবর্তন অবশ্যই আসতো, সেটা আমরা সেই সময়ে যদি সেই রোগ বলি সেই বিষয়ে আমরা আলোচনা করব। অ্যাকুট পর্যায়ে প্রোটিনের পরিমাণ স্বাভাবিকের তুলনায় বহুগুণ বৃদ্ধি পায় আমাদের শরীরে। এই যেহেতু এটা রোগ প্রতিরোধ করার চেষ্টা করে সেহেতু এটার পরিমাণ বৃদ্ধি পায়। বৃদ্ধি না পাইলে এই যে ভিতরে যে রোগটা জীবাণুটা প্রবেশ করছে তাকে ধ্বংস করতে পারে না, তাই শরীর নিজস্ব প্রক্রিয়ায় শরীরের যে প্রোটিনগুলো আছে সেগুলোকে স্বাভাবিকের তুলনায় এটাকে বৃদ্ধি করে থাকে। আমরা চাইলে চেস্ট এক্সরে করতে পারি, অর্থাৎ বুকের এক্সরে করতে পারি। যদি আমাদের কাছে সন্দেহ হয় নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস কিংবা এ ধরনের কোনো রোগের যদি সন্দেহ মনে হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা বুকের এক্সরে করতে পারি। সিটি স্ক্যান, এমআরআই এক্ষেত্রে আমাদের একেবারেই প্রয়োজন নেই যদি এটা ক্রনিক পর্যায়ে না যায়। আমাদের কাছে যদি সন্দেহ হয় যে রোগটা রিমেটিক ফিভার কিংবা টাইফয়েড ফিভার হতে পারে তাহলে আমাদের টাইফয়েড রোগের জন্য হচ্ছে ভিডাল টেস্ট অবশ্যই করতে হয়। আর যদি আমরা মনে করি রোগটা রিমেটিক ফিভার হতে পারে তাহলে আমাদের ক্ষেত্রে এএসও টাইটারটা পরীক্ষা করতে হবে। এরকম একটা ক্ষেত্রে এটার আর একটা নাম আছে এএসওটি, অনেকে এভাবে বলে, কিন্তু আমরা যেভাবে জানি সেটা হচ্ছে এএসও টাইটার। এটা বললেই সবাই ভালোভাবে চিনতে পারে। এএসও টাইটার হচ্ছে আমাদের রিমেটিক ফিভারের জন্য এই পরীক্ষাটা করা হয় কনফার্ম হওয়ার জন্য। অন্য পরীক্ষা প্রয়োজনে আমরা করব, কিন্তু এটা অবশ্যই থাকতে হবে। আর যদি আমরা টাইফয়েডকে নিশ্চিত করতে চাই তাহলে আমাদেরকে ভিডাল টেস্ট করতে হবে। ভিডালটা উচ্চারণ নিয়ে অনেকের অনেক ঝামেলা, আমি এক সময় এটাকে উইডাল বলতাম, তবে WIDAL এটাকে ভিডাল উচ্চারণ হবে। এই জিনিসটা আমরা, এছাড়া যদি ফেব্রাইল জ্বর হয় অর্থাৎ জ্বরের সাথে যদি কাঁপুনি থাকে সেই ক্ষেত্রে আমরা ফেব্রাইল অ্যান্টিজেনটাও দেখে নিতে পারি। এরপরে আমাদের বডি ফ্লুইড পরীক্ষার প্রয়োজন হতে পারে কখনো কখনো, তবে সাধারণ জ্বরে এটা দরকার হয় না, বিশেষায়িত জ্বরে এটা প্রয়োজন হয়। সিএসএফ এক্সামিন করার দরকার হয় সেই ক্ষেত্রে। যদি আমরা সন্দেহ করি যে রোগীর মধ্যে ম্যালেরিয়া, ফাইলেরিয়া, ডেঙ্গু কিংবা এই জাতীয় কোনো জীবাণুর আক্রমণে হয়েছে তাহলে সেই ক্ষেত্রে আমরা সেই ধরনের পরীক্ষার দিকে চলে যাব। এছাড়া যদি জ্বরটা দীর্ঘদিন পর্যন্ত খুঁতখুঁতে জ্বরের মতন চলতেই থাকে সেরকম একটা ক্ষেত্রে আমরা অনেক সময় ক্যান্সার কিংবা যক্ষা এই জাতীয় কিছু সন্দেহ করে থাকি। সেরকম একটা ক্ষেত্রে আমরা যদি যক্ষা সন্দেহ করি তাহলে তার পিসিআর পরীক্ষা করার দরকার হয়, অর্থাৎ কালচার করার দরকার হয়। এছাড়া এএফবি করা হয়, যেটাকে আমরা যক্ষার যে কপটা আছে সেটার স্পুটামটাকে পরীক্ষা করার যে পদ্ধতি সেটাকে বলা হয় এএফবি। এছাড়া আমরা কালচার সেন্সিটিভিটি করতে পারি এই কারণে যে আমি কোন ঔষধটা ব্যবহার করব, এটা এলোপ্যাথি সিস্টেমে ব্যবহার করা হয়, যে তার শরীরে কি কি ঔষধগুলো রেজিস্ট্যান্স হয়ে গেছে আর কি কি ঔষধগুলো এখনও কাজ করতেছে সেটা জানার জন্য আমাদের কালচার সেন্সিটিভিটি নামে একটা পরীক্ষা আছে, যেটাকে সংক্ষেপে সিএস বলা হয়। এই পরীক্ষাটা করা হয়। এছাড়া যদি আমাদের মনে হয় জ্বরটা দীর্ঘদিন চলতেছে এবং একই
কীরকম আছে, রোগী ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছে, এরকম একটা ক্ষেত্রে আমরা এফএনএসি করতে পারি, যেটা একটা সাইটোলজিক্যাল পরীক্ষা, অথবা বায়োপসি করতে পারি, অথবা আমরা চাইলে লিম্ফোমা বা লিউকোমিয়া প্যানেলের কিছু পরীক্ষা আছে সেগুলো আমরা করতে পারি। এই পরীক্ষাগুলো সাধারণত ক্যান্সারের জন্য আমরা করে থাকি। এফএনএসি অথবা বায়োপসি এই পরীক্ষাগুলো আমরা ক্যান্সারের জন্য করে থাকি, তবে সেই ক্ষেত্রটা আমরা বিবেচনা করব। আমাদের সাধারণ জ্বরে সাধারণত এটাও প্রয়োজন হয় না, তবে দীর্ঘমেয়াদী জ্বরের জন্য এটা প্রয়োজন হয়। এইগুলো ছিল আমাদের জ্বর কাকে বলে, জ্বরটা কত প্রকার আছে, জ্বরটা কিভাবে সৃষ্টি হয়, এবং জ্বর হইলে কি কি লক্ষণাদি আমরা দেখতে পাবো, এবং আমাদের যদি কোনো ল্যাব ইনভেস্টিগেশন প্রয়োজন হয় সেই পরীক্ষাগুলো কি কি আছে সেইগুলো সম্পর্কে আমরা জানলাম। এবার আমাদের বিশেষায়িত বিষয় হচ্ছে হোমিওপ্যাথিতে আমরা কিভাবে এটার চিকিৎসা করব। আমরা যে মেডিসিনগুলো অলরেডি পড়ছি তার মধ্যে ম্যাক্সিমাম মেডিসিন আমাদের এই জ্বরের ক্ষেত্রে ব্যবহৃত হয়। এক কথায় প্রথমত বলে রাখতে হয়, হোমিওপ্যাথি একটা সিমটোমেটিক ট্রিটমেন্ট, অর্থাৎ শরীরে যেসব লক্ষণ আসে সেই লক্ষণগুলো নিয়ে, রোগীর মানসিক লক্ষণ নিয়ে এবং সার্বদৈহিক লক্ষণের উপর ভিত্তি করে আমাদের ঔষধ নির্বাচন করতে হয়। সে কারণে কোনো একটা নির্দিষ্ট ঔষধকে এখানে চাপায় দেওয়া সম্ভব না যে জ্বরের জন্য এই মেডিসিনটা ব্যবহার করা যাবে। এই জন্য আমাদের এখানে একগুচ্ছ মেডিসিন চলে আসছে। আমরা সেই মেডিসিনগুলো কোন ক্ষেত্রে কোন লক্ষণের ভিত্তিতে ব্যবহার করতে পারবো সেটা একদম শর্টকাটে লেখা আছে, বাট আমরা যখন ম্যাটেরিয়া মেডিকা পড়তেছি তখন এটার বিস্তারিত বর্ণনা আমরা সেই জায়গা থেকে পেয়ে যাচ্ছি। আমাদের জ্বরের জন্য হোমিওপ্যাথিক চিকিৎসায় প্রথম ঔষধ চলে আসে অ্যাকোনাইট ন্যাপ। আমরা জানি যে হঠাৎ যদি কোনো জ্বরের কোনো রোগের আক্রমণ হয়, রোগীর মধ্যে অস্থিরতা, ছটফটানি এবং প্রবল পরিমাণ পিপাসা থাকে, সেই রকম একটা ক্ষেত্রে আমরা অ্যাকোনাইট ব্যবহার করতে পারি। তো আমাদের এইখানে সেই একই কথা যে জ্বরের যদি হঠাৎ আক্রমণ হয় এবং রোগী যদি ঘামবিহীন থাকে, অন্তর্দাহ থাকে, অস্থিরতা থাকে, ছটফটানি থাকে, প্রবল পিপাসা থাকে, অধিক পরিমাণে ঘন ঘন জল পান করে, জ্বর বৃদ্ধির সময় কাশির বৃদ্ধি এবং কাশিলে মাথা ও বুকের ব্যথা বৃদ্ধি পায় এবং রোগী সবসময় এপাশ ওপাশ করে, সেই সাথে রোগীর মধ্যে যদি মৃত্যু ভয় থাকে, তাহলে আমরা অবশ্যই অ্যাকোনাইট ন্যাপ ব্যবহার করতে পারবো। আমি মাত্রাটা পরবর্তীতে একবারে বলে দেব যে কি মাত্রা এটা ব্যবহার করা যেতে পারে। এরপরে আমাদের 2 নম্বরে আছে বেলেডোনা। বেলেডোনা ঔষধটা আমরা সেরকম ক্ষেত্রে ব্যবহার করতে পারবো যে ক্ষেত্রে রোগীর চোখ, মুখ লাল, প্রচণ্ড মাথা ব্যথা, ব্যথার সহিত ভীষণ জ্বর, অত্যন্ত গা গরম, আবার কিছুটা তন্দ্রা ভাব আসলে হঠাৎ হঠাৎ চমকাইয়া ওঠে। এটা স্বল্প বিরাম জ্বরের ক্ষেত্রে এরকম একটা ঘটনা, মানে এরকম যদি হয় এবং রোগীর মধ্যে মাঝে মাঝে গরম থাকবে, মাঝে মাঝে ঘাম থাকবে, এরকম একটা কন্ডিশন যদি আমরা পেয়ে থাকি তাহলে আমরা বেলেডোনা ব্যবহার করতে পারবো। এরপরে 3 নম্বরে আমাদের যে মেডিসিনটা আছে সেটা হচ্ছে জেলসিমিয়াম। জেলসিমিয়ামের রোগী হচ্ছে সবসময় একদম চুপচাপ পড়ে থাকে, চোখ বন্ধ করে পড়ে থাকে, সে ভুলকে চোখ মেলায়ও দেখে না পাশে কি হচ্ছে না হচ্ছে। এরকম একটা কন্ডিশনে রোগী যদি প্রচণ্ড দুর্বল হয়ে যায়, তার পায়ের তলা যদি ঠান্ডা হয়ে যায়, মাথা যদি গরম হয়ে যায়, তো এবং এই যে চুপচাপ অর্থাৎ তন্দ্রাচ্ছন্নভাবে যদি পড়ে থাকে এবং এর যদি পিপাসা না থাকে, তাহলে আমরা জেলসিমিয়াম ব্যবহার করতে পারি। এরপরে 4 নম্বরে আমাদের ঔষধ আছে হচ্ছে ব্রায়োনিয়া। ব্রায়োনিয়া অ্যালবা আমরা যে ক্ষেত্রে ব্যবহার করতে পারবো সেই ক্ষেত্রটা হচ্ছে অবিরাম সবিরাম যে কোনো জ্বরেই আমরা এটা ব্যবহার করতে পারবো। লক্ষণ মিলিয়ে ব্রায়োনিয়া প্রয়োগ করা যায়। সর্বাঙ্গে বেদনা, কাশি, রোগী চুপচাপ করিয়া পড়িয়া থাকে, নড়াচড়া করে না, অর্থাৎ নড়াচড়া করলে রোগের বৃদ্ধি হয়, কোষ্ঠবদ্ধতা থাকে, জিহ্বা হরিদ্র বর্ণের বা সাদা বর্ণের থাকে, প্রবল পিপাসা থাকে, অনেক বিলম্বে অধিক পরিমাণে জল পান করে এবং মাঝে মাঝে প্রলাপ বকে, এরকম একটা বিষয় যদি রোগীর মধ্যে থাকে তাহলে আমরা ব্রায়োনিয়া অ্যালবা ব্যবহার করতে পারবো। এরপরে আছে 5 নম্বরে আমাদের মেডিসিন আছে রাস্টক্স। রাস্টক্সটা সহজভাবেই বলা যায়
ঠান্ডা লাগিয়া জলে ভিজাইয়া ভিজা স্যাঁতস্যাঁতে স্থানে বাস করিয়া যদি সর্দি কাশি জ্বর হয় এবং রোগী যদি সবসময় এপাশ ওপাশ করে, অর্থাৎ সে যদি মানে বিশ্রামে থাকে তাহলে যদি রোগের বৃদ্ধি পায়, এবং যখন সে সঞ্চালনে থাকে সেই ক্ষেত্রে যদি রোগ যন্ত্রণা তার ভালো লাগে, সেরকম একটা ক্ষেত্রে আমরা রাস্টক্স ব্যবহার করতে পারবো। 6 নম্বরে আমাদের বহুল প্রচারিত এবং একটা খুব গুরুত্বপূর্ণ মেডিসিন আছে, সেটা হচ্ছে আর্সেনিক অ্যালবাম। আর্সেনিক অ্যালবাম জ্বরটা আমরা বর্তমান সময় কোভিডের আক্রমণের মধ্যে আছি, আমরা জানি এটা তার একটা অনেকখানি পেটেন্ট ঔষধের মতন সবাই ব্যবহার করতেছে একরকম ভাবে। তো আমরা অবশ্যই লক্ষণ মিলে ব্যবহার করব। সেই ক্ষেত্রে এখানে যেটা লেখা আছে, অবিরাম সবিরাম বাত জ্বর, ম্যালেরিয়া, যে কোনো জ্বরের লক্ষণ মিলে আর্সেনিক প্রয়োগ করা যায়। গাত্রদাহ থাকবে, ছটফটানি থাকবে, মৃত্যু ভয় থাকবে, অবসাদ থাকবে এবং রোগী কিছুক্ষণ পর পর অল্প অল্প পরিমাণ জলপান করবে, প্রস্রাব পায়খানায় প্রচুর পরিমাণ দুর্গন্ধ থাকবে, রোগী একা থাকতে ভয় পাবে। এরকম একটা সিচুয়েশন যদি আমরা জ্বরের মধ্যে দেখতে পাই তাহলে আমরা আর্সেনিক অ্যালবাম ব্যবহার করতে পারবো। আমাদের 7 নম্বর মেডিসিন আছে ইপিকাক। আমরা ইপিকাক পড়ছি, আমরা জানি জ্বরের সাথে যদি কোনো রোগীর গা বমি বমি ভাব থাকে তাহলে আমরা এক কথায় ইপিকাক ব্যবহার করতে পারি। এবং আমাদের এখানে মনে রাখতে হবে, ইপিকাকের রোগীর জিহ্বা কিন্তু সম্পূর্ণ পরিষ্কার থাকে এবং যখন তার জ্বর হয়ে যায় তখন সে চুপ করে থাকে। এরকম একটা লক্ষণ যে তার মধ্যে বমি বমি ভাব থাকবে, জিহ্বা পরিষ্কার থাকবে এবং যদি সে জ্বরের সময় চুপচাপ পড়িয়া থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা ইপিকাক ব্যবহার করতে পারবো। এরপরে আমাদের 8 নম্বরে একটা মেডিসিন আছে ব্যাপটিসিয়া টিংটোরিয়া। ব্যাপটিসিয়া টিংটোরিয়া ওষুধটা আমরা ব্যবহার করতে পারবো সেই ক্ষেত্রে যদি টাইফয়েড এবং ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের জ্বর হয় তাহলে এই ক্ষেত্রে আমরা ব্যাপটিসিয়া টিংটোরিয়া ব্যবহার করতে পারি। এরপরে আমাদের মেডিসিন আছে এন্টিমটার্ট। এন্টিমটার্ট হচ্ছে বসন্ত ও বর্ষাকালে জ্বর, সর্দি কাশি, গলার ভিতরে ঘড়ঘড় শব্দ করা, কোষ্ঠকাঠিন্য ইত্যাদি লক্ষণে আমরা এন্টিমটার্ট চমৎকার ফল প্রদান করে এবং এরকম একটা ক্ষেত্র দেখলে আমরা ব্যবহার করতে পারি। এরপরে আছে আমাদের ক্যামোমিলা। ক্যামোমিলা হচ্ছে রুগীটা অত্যন্ত রাগী এবং খিটখিটে স্বভাবের হতে পারে। শিশু কেবল ঘ্যান ঘ্যান প্যান প্যান করতে দিলে থাকে, হাতে কোনো দ্রব্য দিলে সে ছুঁড়ে ফেলাই দেয়। এরকম একটা লক্ষণে আমরা জ্বরের ক্ষেত্রে ক্যামোমিলা ব্যবহার করতে পারি। এরপরে আমাদের ঔষধ আছে সিনা। সিনা হচ্ছে কৃমিগ্রস্ত শিশুদের যদি জ্বর আসে এবং জ্বর যদি বিকালে বা সন্ধ্যায় আসে এবং রোগী যদি খিটখিটে মেজাজ থাকে, ঘুমের ঘরে চিৎকার করিয়ে ওঠে, দাঁত কাটে, নখ খোটে, ঘ্যান ঘ্যান প্যান প্যান করে, তাহলে আমরা সেই ক্ষেত্রে সিনা ব্যবহার করতে পারি। 12 নম্বরে আমাদের মেডিসিন আছে পালসেটিলা। পালসেটিলা ওষুধে দেখা যাচ্ছে হাত পা চক্ষু জ্বালার সহিত প্রায় বিকেলে জ্বর আসে, মুখ শুকাইয়া যায় তবু জলপান করে না, শান্ত স্বভাব, কোমল মন, গরমে কাতর, খোলা বাতাস পছন্দ করে, এই ধাতুর রোগীকে আমরা পালসেটিলা ব্যবহার করতে পারি। এরপরে আমাদের মেডিসিন আছে মাক্সাল। জ্বরের সহিত ঘর্ম, ঘর্মের সহিত জ্বর, ঘর্মে জ্বরের উপশম না হইয়া বরং আরো বৃদ্ধি পায়, শরীরের কোনো স্থানে গ্ল্যান্ড প্রদাহিত হইয়া উক্ত লক্ষণগুলো দেখা দিলে মাক্সল অনেক উপকারী। এরপরে আমাদের ঔষধ আছে হেলিবোরাস। হেলিবোরাস ঔষধটা বিকেল 4টা থেকে রাত 8টার মধ্যে জ্বরের বৃদ্ধি পাবে, রোগী অজ্ঞান হইয়া পড়িয়া থাকবে, ডাকলে সাড়া দেবে না, মুখে জলের পাত্রটি ধরিলে হা করিয়া জল পান করে, কোনো কিছু চিবাইবার মতো সে মুখ নাড়ায়, মাঝে মাঝে একদিকে হাত পা নাড়ে, অন্যদিকে হাত পা স্থির হইয়া পড়িয়া থাকে। এরকম লক্ষণে আমরা হেলিবোরাস ব্যবহার করতে পারি। আমাদের এরপরে মেডিসিন আছে হচ্ছে অ্যাসিড মিউর। অ্যাসিড মিউরটা হচ্ছে টাইফয়েড জ্বরের বিকারগ্রস্ত অবস্থায় এবং বাহ্য প্রস্রাব যদি অসাড়ে হইয়া যায়, রোগী যদি বিড়বিড় করিয়া বকে, মুখে দুর্গন্ধ থাকে, ঘা থাকে, দাঁতে ময়লা থাকে এবং রোগী যদি অজ্ঞান হইয়া থাকে, অত্যন্ত দুর্বল, বালিশ হতে মাথা গড়াইয়া পড়িয়া যায়, এরকম একটা কন্ডিশন যদি থাকে এবং সেই সাথে যদি এক দৃষ্টে কোনো দিকে তাকাইয়া থাকে তাহলে আমরা অ্যাসিড মিউর ব্যবহার করতে পারি। এরপরে আমাদের ঔষধ আছে হায়াসিমাস।
টাইফয়েড বা সুতিকা জ্বরে রোগী অত্যন্ত দুর্বল, আচ্ছন্নভাবে পড়িয়া থাকে, মাঝে মাঝে বিড়বিড় করে, উপরের দিকে হাত তুলিয়া কি যেন ধরিতে চায়, ডাকলে সাড়া দেয় না, অজ্ঞান অবস্থায় চক্ষু মেলিয়ে এক দৃষ্টিতে তাকাইয়া থাকে, বিছানা খোটে। এরকম একটা কন্ডিশন যদি আমরা দেখতে পারি জ্বরের রোগীর ক্ষেত্রে, তাহলে আমরা হায়াসিমাস ব্যবহার করতে পারি। এরপরে আমাদের মেডিসিন আছে সিনিনাম সালফ। সিনিনাম সালফটা আমরা ম্যালেরিয়া জ্বরের একটা প্রধান ঔষধ। শীত করিয়ে কম্প দিয়ে যদি জ্বর আসে, তাপমাত্রা বৃদ্ধি পেয়ে 104 ডিগ্রি, 105 ডিগ্রি, এমনকি 106 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত যদি উঠে যায়, জল পিপাসা এবং গায়ে জ্বালা হয়, পরে ঘাম দিয়ে জ্বর ছাড়িয়ে যায়, এইভাবে জ্বর আসা ও ছাড়িয়ে যাওয়া ইহার প্রধান পরিচয়। এরকম একটা কন্ডিশন যদি আমরা পাই, তাহলে আমরা সিনিনাম সালফ ব্যবহার করতে পারি। এরপরের ঔষধ আছে সিনিনাম আর্টস। সর্বদাই শীত শীত ভাব, জ্বরের পূর্বে ঘন ঘন হাই ওঠে, জ্বর প্রত্যাহ বা একদিন অন্তর আসে, জ্বর ত্যাগকালে অল্প ঘর্ম হয়, কখনো হয় না, অল্প পিপাসা, রাতে জ্বর বৃদ্ধি ইত্যাদি লক্ষণে সবিরাম বা অবিরাম উভয় প্রকার জ্বরেই সিনিনাম আর্টস উপকারী। এরপরে আমাদের আর একটা ঔষধ আছে ইউপটেরিয়াম পারফোরেটাম। এই ওষুধটা হচ্ছে আমাদের ডেঙ্গু জ্বরের অদ্বিতীয় ঔষধ। অর্থাৎ আমরা যদি কোনো রোগীকে আইডেন্টিফাই করতে পারি যে সে ডেঙ্গু জ্বরে আক্রান্ত, তাহলে আমাদের এই ওষুধটা অদ্বিতীয় ঔষধ এবং অব্যর্থ ঔষধ। আমরা একবারই এই ওষুধটা তার উপরে প্রয়োগ করতে পারি। ঠিক আছে, তো এই ছিল আমার হোমিওপ্যাথিক মেডিসিন। আরও অনেক মেডিসিন আছে, আমি যদিও অনেকগুলো লিখছি, তারপরেও আরও অনেক মেডিসিন আছে। এরপরে আমরা একটু বায়োকেমিক ট্রিটমেন্টটা একটু দেখে নিব। বায়োকেমিকে আমাদের প্রথম ব্যবহৃত হয় হচ্ছে ফেরামফস। যে কোনো জ্বরের প্রথম অবস্থায় আমরা ফেরামফস ব্যবহার করতে পারি। এবং এক্ষেত্রে যদি আমরা একটু লক্ষণের সাথে যাই, রোগীর মধ্যে যদি কোষ্ঠবদ্ধতা থাকে, জিহ্বা সাদা থাকে, প্রলেপ থাকে, শরীরে বেদনা থাকে ইত্যাদি লক্ষণে উক্ত ঔষধটি খুবই উপকারী। এরপরে 2 নম্বরে আমাদের বায়োকেমিক ঔষধ আছে নেট্রামিউর। জ্বর আসিবার পূর্বে মাথা ব্যথা, জল পিপাসা হইতে থাকে, শীত করিয়ে কম্প দিয়ে বেলা 10টা থেকে 11টা কিংবা বিকেলে জ্বর আসে, নিম্ন ঠোঁটের মধ্যভাগে ফাটা ফাটা থাকে এবং জ্বর ঠোঁটো থাকে, সেরকম লক্ষণে আমরা নেট্রামিউর ব্যবহার করতে পারি। এরপরে আমাদের আছে কেলিসাল। হাত পা জ্বালার সহিত ঘর্মবিহীন জ্বর, জ্বর সন্ধ্যায় বৃদ্ধি হইয়া আসে। এরপরে আমাদের ঔষধ আছে ক্যালিফস। ক্যালিফস হচ্ছে টাইফয়েড জ্বরে রোগী যদি অত্যন্ত দুর্বল হয়ে যায়, বাহ্য প্রস্রাবে অত্যন্ত দুর্গন্ধ থাকে, পেট ফাঁপা থাকে, অনিদ্রা ইত্যাদি লক্ষণে ইহা অব্যর্থ ঔষধ। আমাদের সর্বশেষ বায়োকেমিক ওষুধটা আছে নেট্রাম সালফ। ঠান্ডা আবহাওয়ায় কিংবা বর্ষাকালে জলে ভিজিয়া অবিরাম সবিরাম জ্বরে, শরীরে টাটানি ব্যথায় ইহা উপকারী। এই 5টা ঔষধ ছিল, তার মধ্যে আমরা আমাদের রোগীর লক্ষণ অনুযায়ী যে কোনো একটা ঔষধ আমরা ব্যবহার করতে পারি রোগীর ক্ষেত্রে। এরপরে আমরা একটু দেখব রোগীকে আমরা কি কি পথ্য কিংবা খাবার দাবার কি করব তার জন্য, সেই বিষয়টা একটু রাখবো। কারণ রোগীকে শুধু ঔষধ দেওয়াই সর্বশেষ কথা না, ডাক্তার হিসেবে আমাদের আরও অনেক দায়িত্ব রয়েছে। সেই ক্ষেত্রে আমরা স্বাস্থ্যকর এবং পুষ্টিকর খাবার রোগীকে দেওয়ার প্রয়োজন আছে। গরম পানিতে লেবুর রস ও মধুর মিশ্রণ খাওয়ানো যেতে পারে। প্রচুর পরিমাণে পানীয় পান করাবেন, বিশেষ করে পানি, এবং সাথে কিছু পরিমাণে চা বা কফিও খাওয়ানো যাইতে পারে। ইউক্যালিপ্টাল তেল কিংবা মেন্থল এসবের ব্যবহার সাময়িক উপশম দিতে পারে। বুকে ঘষে কিংবা ফুটান্ত পানিতে 1-2 ফোঁটা দিয়ে তার বাষ্প টানলে নাক অনেক সময় পরিষ্কার হয়ে যায়। ভিটামিন সি এবং জিঙ্ক সমৃদ্ধ খাবার খাওয়াইতে হবে। আমরা যদি একটু আলোচনা করি যে জ্বর আমরা কিভাবে প্রতিরোধ করতে পারি, সেই ক্ষেত্রে আমরা কিছু বিষয় এখানে একটু সংক্ষেপে বলে যাব। সেটা হচ্ছে প্রতিরোধ করার জন্য আমাদের কিছু সতর্কতা অবলম্বন করার দরকার হয়। সেটা হচ্ছে কারোর সামনে হাসি কাশি না দেওয়া কিংবা প্রতিরোধক ব্যবহার করা। যে কোনো জায়গা থেকে বাসায় ফিরলে আগে আমাদের হাত মুখ এগুলো পরিষ্কার করা, হ্যান্ড ওয়াশ কিংবা অন্য কোনো ডিটারজেন্ট দিয়েও আমরা এটা করতে পারি। তার থেকে বড় বিষয় আমাদের যে ছোট সোনামণিরা রয়েছে তারা এসব জ্বরে খুব দ্রুত আক্রান্ত হয়। সো তারা যে জায়গাটায় থাকে সেই জায়গাটা, সেই পরিবেশটা, আবার যারা স্কুলে কিংবা স্কুলে যায় ক্লাসে বসে, সেটা কিন্তু একটা গ্যাদারিং এরিয়া। সেই সব ক্ষেত্রে অনেক সতর্কতার সহিত তাদেরকে রাখতে হবে। কিংবা আমরা যখন বাসে চড়ি সেরকম একটা ক্ষেত্রেও আমাদের রুমাল ব্যবহার করা উচিত হাসি কাশি দেওয়ার জন্য। সেই জায়গাটা আমরা খেয়াল রাখবো। সেই সাথে
আমাদের বর্তমান সময় যেহেতু কোভিডের আক্রমণ আছে, সেখান থেকে আমরা অনেক কিছুই অলরেডি শিখতে পাইছি। কাশি সর্দিতে আক্রান্ত ব্যক্তি থেকে 2-3 ফুট দূরে থাকার একটা কথা বর্তমান সময় খুব ভালোভাবে চলতেছে। এটা আমাদের আগের থেকেও ছিল, কিন্তু আমরা সেটা মানতাম না। এখন আমরা এই জিনিসটাকে খুব ভালোভাবে মোটামুটি মানার চেষ্টা করতেছি। তারপরে আমরা আমাদের যে ঘরগুলো আছে কিংবা অফিস, এসব জায়গা যেন বদ্ধ জায়গায় না হয়, হ্যাঁ, সেখানে যেন বায়ু সঠিকভাবে সঞ্চালন করতে পারে, আলো বাতাস যাতে প্রবেশ করতে পারে, সেরকম একটা জায়গায় আমাদের বসবাসের জায়গা কিংবা অফিস আদালত কিংবা আমাদের কর্মস্থলটাকে সেইভাবে রাখা উচিত। এবং মাঝে মাঝে এইসব জায়গা আমাদের জীবাণুমুক্ত করা উচিত বিভিন্ন ধরনের জীবাণুনাশক দিয়ে। আমরা যে পানি পান করি সেখান থেকেও অনেক সময় আমাদের অনেক রোগ হয়ে থাকে। সেই পানিটাও পান করার জন্য আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে যেন পানিটা কোনো ধরনের জীবাণু না থাকে, কিংবা সেটা আমরা যেখান থেকে পান করি সেটা যেন অনেক অবশ্যই ভালো থাকে। ঠিক আছে। আর তারপরে আমরা যে বিছানাগুলো ব্যবহার করি সেই বিছানাগুলো ঠিকঠাক রাখতে হবে। অনেক সময় অ্যালার্জিক কন্ডিশন থেকেও আমাদের অনেক রোগ জীবাণু হইতে পারে। আমাদের নিয়মিত ব্যায়াম করার একটা বিষয় রয়ে গেছে, সেই ব্যায়াম করাটা অবশ্যই সবার জন্য খুব গুরুত্বপূর্ণ। প্রতিদিন অন্তত মুক্ত বাতাসে 30 থেকে 45 মিনিট হালকা ব্যায়াম করা উচিত। সেই সাথে যদি আমরা হাঁটতে না পারি, সাইকেলও চালাইতে পারি। অনেকে আছে ঘরে নাচানাচি করতে পছন্দ করে, তারা চাইলে নাচতেও পারে। এরকম একটা করলে আমাদের অ্যারোবিক এক্সারসাইজের যে কাজগুলো সেগুলো আমাদের হয়ে যায়। এছাড়া আমাদের যে ঘরে রান্নাবান্না হয় সেই ঘরের রান্নাঘরের যেসব সামগ্রী থাকে সেগুলো অবশ্যই জীবাণুমুক্ত করে রাখা উচিত। এছাড়া আমাদের ভিটামিন ই ও সি যুক্ত খাবার খাওয়া খুবই প্রয়োজন। আমাদের শরীরে প্রতিদিন প্রায় 100 থেকে 200 আয়ু ভিটামিন ই জাতীয় খাবারের প্রয়োজন রয়েছে। আমরা কোনোভাবেই নিষিদ্ধ জাতীয় কোনো খাবার যেমন অ্যালকোহল কিংবা ধূমপান এসব থেকে বিরতি থাকলে আমাদের সব থেকে ভালো হয়। এছাড়া প্রতি রাত্রে একটা সুন্দর ঘুম দেওয়া প্রয়োজন। একটা কথা মনে রাখতে, যদি আমরা সুন্দর করে ঘুমাইতে পারি তাহলে আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাটা অনেক গুণ বৃদ্ধি পায়। একটা গবেষণায় এরকমটাই দেখা গেছে। সো আমাদের একটা হেলদি ঘুম দেওয়া খুবই প্রয়োজনীয় একটা বিষয়। এছাড়া আমাদের ভিটামিন ডি কনজেস্ট, অর্থাৎ মাঝে মাঝে কখনো কখনো আমাদের সকালবেলা রোদ্রে একটু ঘোরা উচিত বলে গবেষকদের একটা গবেষণা আছে, যেটা আমাদের অনেক সময় শরীরে যে ভিটামিন ডির যে ঘাটতিটা পড়ে সেখান থেকে অনেক সময় আমাদেরকে রক্ষা করে। এছাড়া আমরা যদি মানে ভিটামিন সমৃদ্ধ খাবার যেগুলো আমরা বলছিলাম, এছাড়াও আমাদের আরও অনেক ভিটামিনযুক্ত খাবার যেমন প্রোটিন এবং খনিজ, সেই সাথে সুষম খাবার গ্রহণ করলে আমাদের মোটামুটি শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। এরপরে আমরা একটা বিষয় একটু আলোচনা করব। জ্বর হয়ে যদি যায় তাহলে সেক্ষেত্রে আমাদের করণীয় কি কি আছে সেই বিষয়গুলো একটু সংক্ষেপে বলবো। সম্পূর্ণ শারীরিক ও মানসিকভাবে বিশ্রামে থাকতে হবে। শরীর কাঁথা কম্বল ইত্যাদি না দেওয়াটাই ভালো, হালকা কাপড় দিয়ে দিলেই বেটার। ঘরের তাপমাত্রা কমিয়ে রাখার চেষ্টা করতে হবে। ঘরে এসি থাকলে তা সহনশীল মাত্রায় চালাতে হবে, অথবা না চালানোটাই ভালো। আর যদি ফ্যান চালানো হয় তাহলে ফ্যানটা যেন আলখাভাবে চালানো হয়। জ্বর বেশি মনে হলে হালকা গরম পানিতে পরিষ্কার কাপড় ভিজিয়ে দিয়ে সেটা দিয়ে শরীরটা গাটা মুছাই দিলে বা বারবার মুছাই দিলে খুব ভালো হয়, এতে অনেক উপকার হয়। প্রয়োজনে মাথায় পানি ঢালা যেতে পারে। সেটা যদি উচ্চ জ্বর চলে আসে সেক্ষেত্রে আমরা মাথায় পানিও ঢালতে পারি। পর্যাপ্ত পরিমাণে পানি এবং অন্যান্য তরল খাবার খাইতে দিতে হবে। অন্য কোনো ঔষধ এই মুহূর্তে দেওয়ার কোনো প্রয়োজন হয়, সাধারণত সিমটোমেটিক যে ঔষধগুলো ব্যবহার করা হয় সেগুলো করলেই ভালো হয়। কারণ প্রাথমিক অবস্থায় জ্বরটা সাধারণত ভাইরাস সন্দেহ করে থাকি আমরা। যতক্ষণ সেটা বিশেষায়িত কোনো নামে পরিবর্তিত না হচ্ছে তত সময় আমরা সাধারণ চিকিৎসা চালাই যাব। কোনো ধরনের মালিশ তেল এগুলো ব্যবহার করার কোনো প্রয়োজন হয় না। ঘরের দরজা জানলা খোলা রাখিয়ে তাকে আলো বাতাস সহজভাবে প্রবেশ করার উন্মুক্ত ব্যবস্থা করে দিলে ভালো হয়। ঘরের মধ্যে যদি কোনো কার্পেট থাকে, তারপরে ভ্যাপসা ঘর হয়, পোষা কোনো প্রাণী থাকে, সেগুলো থেকে ওই মুহূর্তে দূরে থাকলেই ভালো হয়। বড় একটি পাত্রে ফুটন্ত পানি ঢেলে তাতে মেন্থল দিয়ে, অথবা আমরা চাইলে আমাদের স্যাভলন আছে, ডেটল আছে, এই জাতীয় যে জিনিসগুলো সেটা দিয়ে আমাদের শরীরটাকে পরিষ্কার, তাতে জীবাণুমুক্ত হয়ে থাকে।
আচ্ছা, এরপরে যদি আমরা সঠিক সময়ে জ্বরটাকে চিকিৎসা করতে না পারি সাধারণ জ্বরকে, তাহলে আমাদের কি ধরনের জটিলতা আসতে পারে সেই বিষয়গুলো আমরা একটু জানবো। সেটা হচ্ছে আমাদের পরবর্তীতে অর্থাৎ সেকেন্ডারি কমপ্লিকেশন হিসেবে নিউমোনিয়া, টাইফয়েড, প্যারাটাইফয়েড, মেনিনজাইটিস, মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, আর্থ্রাইটিস, রিমেটিক ফিভার বা বাতজ্বর, ডেঙ্গি, হুপিং কাশি, ম্যালেরিয়া, ফাইলেরিয়া, অ্যাকুইড অস্টিওমাইলাইটিস, অ্যাকুইড গ্লোমেরুলোনেফ্রাইটিস, অ্যাকুইড হেপাটাইটিস, কোনো টিস্যু বা অর্গানের ক্যান্সারের কারণে যক্ষা রোগ, প্রস্রাবে ইনফেকশন, প্রস্রাব নালীতে ইনফেকশন, মেয়েদের এন্ডোমেট্রাইটিস, সার্ভাইটিস, ওরোরাইটিস, সলফানজাইটিস, ছেলেদের প্রোস্টাইটিস, ইপিডার্মাটাইটিস, অর্কাইটিস, অ্যাজমা, ফুসফুস ফেইলর ইত্যাদি রোগে পরিণত হতে পারে যদি আমরা সঠিক সময়ে এই রোগটাকে ট্রিটমেন্ট না করি। এরপরে কিছু বিষয় এখানে শিশুদের ট্রিটমেন্টের ক্ষেত্রে লেখা আছে, আমরা অলরেডি এই বিষয়গুলো আলোচনা করছি। শিশুরা হচ্ছে তারা যেহেতু ছোট, তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে, আমরা উপরোক্ত বিষয়গুলো অবশ্যই মানব। সেই ক্ষেত্রে বড়দের ক্ষেত্রে আমরা যত পরিমাণ কেয়ারফুল হই তার থেকে অনেক বেশি কেয়ারফুলি আমরা শিশুদেরকে যত্ন করব কোনো রোগে যদি তারা আক্রান্ত হয়, এরকম একটা বিষয়। আর হ্যাঁ, যদি কখনো দেখা যায় জ্বরের সঙ্গে তীব্র মাথা ব্যথা, গলা ফুলে যাওয়া, ঘাড় শক্ত হয়ে যাওয়া, আলোর দিকে তাকালে অস্বস্তি, বিরতিহীন বমি, মেন্টাল কনফিউশন, বুকে ব্যথা, নিঃশ্বাস নিতে অসুবিধা, পেটে ব্যথা ও প্রস্রাবে জ্বালা পোড়া ইত্যাদি এই লক্ষণগুলো যদি কখনো দেখা যায়, তাহলে আমরা এই রোগীকে কখনোই বাড়িতে চিকিৎসা করার চেষ্টা করব না। তাকে অবশ্যই নিকটস্থ কোনো হসপিটালে নিয়ে যাব তার চিকিৎসার জন্য, এবং তাকে যে প্রপার একটা ট্রিটমেন্ট, সেই ট্রিটমেন্টের আওতায় আমরা নিয়ে যাব। তো এই ছিল আমাদের মোটামুটি জ্বরের একটা আলোচনা। আমরা জ্বর হইলে সাধারণত এই প্রথা অবলম্বন করতে পারি। এটা শুধুমাত্র সাধারণ জ্বরের ক্ষেত্রে, যেহেতু আমরা হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট শিখতেছি, সেক্ষেত্রে এটা অনেক ক্ষেত্রেই প্রযোজ্য হতে পারে, কারণ এখানে সিমটোমেটিক ট্রিটমেন্ট করতে হয়, কোনো রোগ ধরে নয়। তো সেই ক্ষেত্রে আমরা এই বিষয়গুলো ভালোভাবে অধ্যয়ন করব এবং অধ্যয়ন করিয়া লক্ষণ অনুযায়ী সেই বিষয়গুলোকে আমরা প্রয়োগ করব, যে লক্ষণ রোগীর সাথে সর্বাধিক পরিমাণে মিলে যাবে। তো এই ছিল আলোচনা। ধন্যবাদ সবাইকে।